ধন্যবাদ। মহান মে দিবসে বাংলাদেশ সহ সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি আমাদের দল বাসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বাংলাদেশের শ্রমিকদের অবস্থা বুঝতে গেলে কয়েকটা বিষয় আমরা একটু যদি দেখি, যে বাংলাদেশের শ্রমশক্তির পরিমাণ লেবার ফোর্স সার্ভে অনুযায়ী 7,36,00,000। এর মধ্যে 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক। তার পরিমাণটা দাঁড়ায় প্রায় 6,25,00,000। তাদের না আছে নিয়োগপত্র, না আছে পরিচয়পত্র, না আছে কর্মঘণ্টা, না আছে কর্মক্ষেত্রের নিরাপত্তা অথবা পেনশন, গ্র্যাচুইটি, কিছুই তো নাই। তাহলে দেশের এবং এই অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা আমাদের মোট জিডিপির 50% তাদের শ্রমে তৈরি হয়। তাদের ক্ষেত্রে তো আইনে কোনো সুরক্ষা নাই। আবার প্রাতিষ্ঠানিক খাত যারা আছে তাদের ক্ষেত্রেও যদি দেখি, তাদের ক্ষেত্রে মজুরি নির্ধারণের জন্য 43টা নিম্নতম মজুরি বোর্ড আছে। আইন অনুযায়ী প্রতি 5 বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ করার কথা। 5 বছর কি দ্রব্যমূল্য এক জায়গায় থাকে? দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই বাজারে আমরা 5 বছর পর পর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করার কথা, এবং 43টা সেক্টরের মধ্যে 29টা সেক্টরে কিন্তু 5 বছর হয়ে গেছে, এখনও মজুরি পুনর্নির্ধারণ করা হয়নি। ফলে সরকারের যেখানে দায়িত্ব, সেই জায়গাগুলো তো প্রচণ্ড অবহেলা আছে। তারপরে যদি বলি যে আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক তো বটেই, তার সঙ্গে যারা একটু নিয়োগপ্রাপ্ত শ্রমিক বলে অনেক সময় বলি, যার কথা আপনি বাসপুরের কথা বললেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, এরকম অসংখ্য পরিচ্ছন্নতা কর্মী আছে। তারা যদি কাজই না করে তাহলে নিয়োগ দিয়েছেন কেন? আর নিয়োগ যখন দিয়েছেন, তারা কি একটা ন্যূনতম নিয়োগ বিধি থাকবে না? একটা ন্যূনতম নিয়োগ বিধি থাকলে তার কি দায় দায়িত্ব পালন করতে হবে না? এই দিকটা আমরা দেখছি যে ছাড় দেওয়া হবে না কাকে এবং ছেড়ে দেওয়া হবে কাকে, এটাও কিন্তু কখনো কখনো একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায়। আমরা যদি বলি যে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ, এবং বাংলাদেশের গার্মেন্টসের মজুরি হচ্ছে পৃথিবীতে সর্বনিম্ন। বাংলাদেশের মাথাপিছু আয় বলা হচ্ছে $2,765। কম্বোডিয়ার মাথাপিছু আয় হচ্ছে $1,350। কম্বোডিয়ার গার্মেন্টস শ্রমিকদের মজুরি হচ্ছে $203, আর বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি, মাসিক মজুরি হচ্ছে $100। তাহলে কম্বোডিয়া মাথাপিছু আয় কম থাকা সত্ত্বেও গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাংলাদেশের চেয়ে দ্বিগুণ কেন? তারাও তো বাইরেই সে এখানে গার্মেন্টস মালিকরা একটা যুক্তি দিয়ে থাকেন যে বাজারে আসলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এর চেয়ে বেশি মজুরি তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে প্রশ্ন জাগে, ভারত কিংবা ভিয়েতনাম কিভাবে পারছে? ভারত ভিয়েতনামের প্রশ্ন ধরলাম যে তারা একটু সক্ষম বেশি, কম্বোডিয়া তো অতটা সক্ষম নয়। নেপালের মাথাপিছু আয় কত? 1300-1350 ডলার। তা নেপাল বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেয় কীভাবে? তাহলে সক্ষমতার প্রশ্ন কি শুধু বাংলাদেশে? সরি, আমি একটা কথা ভুল বলেছিলাম। নেপালের মাথাপিছু আয় $1375 মতো, কম্বোডিয়ার মাথাপিছু আয় $2,000। তো তারা আমাদের চেয়ে মাথাপিছু আয় কম, মাথাপিছু আয় আমরা গর্ব করি না, মাথাপিছু আয় কম কিন্তু শ্রমিকের মজুরি বেশি দিতে পারে। ভিয়েতনাম বাংলাদেশের 5 বছর পরে স্বাধীন হয়েছে। ভিয়েতনামের যুদ্ধে বিধ্বস্ত হয়ে যাওয়াটা একটা গোটা পৃথিবীর কাছে একটা মানে অবিস্মরণীয় বিষয় ছিল, একটা দুঃখজনক বিষয় ছিল। এই যে 18 বছর মার্কিনীদের বিরুদ্ধে লড়াই করে যে দেশটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই দেশ উঠে দাঁড়িয়ে তারা তাদের শ্রমিকদের মজুরি আমাদের দ্বিগুণের মতো দিতে পারে, আমরা পারি না কেন? তাহলে এই জায়গায় খেয়াল করতে হবে যে বাংলাদেশের আবার মালিকদের দ্রুত ধনী হওয়ার তালিকায় বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে সর্বোচ্চ, সবচেয়ে দ্রুততম গতিতে ধনী হওয়া। করোনার সময় যেখানে মানুষের মাথাপিছু আয় কমে গিয়েছিল, তখনও কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 13,000 নতুন কোটিপতির জন্ম হয়েছিল। করোনা আমাদের কোটিপতি হওয়া থামাতে পারে না, আমাদের ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না, শুধু শ্রমিকদের মজুরির ক্ষেত্রে এই প্রশ্নটা আসে। ফলে আমরা এই জন্য বলতে চাই যে আমাদের শ্রম আইন অনুযায়ী মজুরি নির্ধারণের ক্ষেত্রে যে 10টা প্যারামিটার বলা আছে, সেই প্যারামিটার অনুযায়ী মজুরি কেন নির্ধারণ করা হয় না? এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশে জাতীয় নিম্নতম মজুরি বলে কোনো মজুরি ঘোষিত নাই। একটা বটম লাইন যদি থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এর নিচে কাউকে মজুরি দেওয়া যাবে না। তো সেই রকম কোনো বিধান কিন্তু এখনও পর্যন্ত আমাদের আইনে আসে নাই। এর সঙ্গে যুক্ত হয়েছে যে আইনে না আসলেও সুবিধার দিক থেকে মালিকরা কত দূর এগিয়ে আছেন, দেশি এবং বিদেশি উভয় ক্ষেত্রে। আমাদের ইপিজেডগুলোতে শ্রম আইন নেই। সবচেয়ে বড় যে বিষয়টা বলে একটু শেষ করি, আমাদের আইএলও কনভেনশন 189, এটা যখন পাশ হয়, সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিল বাংলাদেশ। কনভেনশন 189 মানে হচ্ছে গৃহকর্মীদের অধিকারের প্রশ্ন। কনভেনশন 189 পাশ হওয়ারও 12 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত ওই কনভেনশন বাংলাদেশ রেটিফাই করে নাই
এবং আমাদের শ্রম আইনে গৃহকর্মীদের এখনও ট্রেড ইউনিয়ন করার কোনো রাইট নাই, কারণ ওই কনভেনশনটাকে অনুসমর্থন করা এবং সেই অনুযায়ী আইন প্রণয়ন করার পরে হয়তো আমাদের গৃহকর্মীরাও শ্রম আইনে অন্তর্ভুক্ত হতে পারতেন। এখন পর্যন্ত গৃহকর্মীরা শ্রম আইনে অন্তর্ভুক্ত নন। বাংলাদেশের নতুন একটা বিরাট ক্ষেত্র তৈরি হয়েছে, প্ল্যাটফর্ম ইকোনমি যাকে বলে, গিগ ইকোনমি যাদেরকে বলি, তারাও কিন্তু আমাদের শ্রম আইনে সেই সুরক্ষাটা পাচ্ছে না। ফলে আইনি সুরক্ষা নাই, মজুরি সর্বনিম্ন, মজুরি কাঠামো নাই। ফলে মে দিবসে দাঁড়িয়ে আবার আমাদের 138 বছরের পুরনো স্লোগানটা তুলতে হচ্ছে, 8 ঘন্টা কর্মদিবস চাই, একটা ন্যায্য মজুরি চাই এবং মানসম্পন্ন জীবনযাপনের পরিবেশ চাই। ধন্যবাদ।